কি এটা আমি কি দেখছি কি মনে হচ্ছে তন্ত্রপুরী। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু এখানে তন্ত্রপুরী বসে বসে তার ধ্যান যজ্ঞ করছে দেখছি। আর তাছাড়া কানিবুড়িও তো দেখছি তার কাছে আছে। আর তাছাড়া ওরা এখানে এবার কি করছে? আচ্ছা, তন্ত্রপুরী কি কোনো মতো বুঝতে পেরে গেছে যে আমি ওই সাত করা মোহরের সন্ধানে বেরিয়ে পড়েছি, আর সে এখানে এসে আগে থেকেই যজ্ঞ করতে শুরু করে দিয়েছে আমার পথ আটকানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। কিন্তু এই জায়গাটি আমার এরকম চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে এই জায়গাটিতে আমি এর আরো আগে এসেছি। ওই রাঘব আমাকে হত্যা করার জন্য এই জঙ্গলে এসেছিল আমাকে খুঁজতে। আর এখানে আমাকে হত্যা করতে না পেরে আমাকে খুঁজে পেয়ে আমাকে ভুল বুঝিয়ে ওর প্রাসাদে নিয়ে যাচ্ছিল। আর আমি আমি ওর পিছু পিছু বোকার মতো চলে যাচ্ছিলাম। তবে সাধু বাবা, ওই রাঘব তো আমার বন্ধু ছিল, তাহলে কি করে আমার এত বড় ক্ষতি করতে চাইলো সে? ওই যে, তোমাকে তো আমি বললামই, ক্ষমতার লোভ। ওই রাঘবের মধ্যে এখন ক্ষমতার লোভ ঢুকে পড়েছে। ও তোমাদের রাজত্বটাকে নিজের করে নিতে চাইছে, আর নিজে ক্ষমতায় বসতে চাচ্ছে। আরও খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে মহারাজ তোমাকে ছাড়া এই রাজ্যের দায়িত্ব অন্য কারো উপর আর দেবে না। আর তাই তো সে তোমায় এভাবে হারিয়ে যাওয়ার সুযোগ নিচ্ছে। ও চাইছে তোমাকে হত্যা করতে, কারণ তুমি যদি পৃথিবীতেই না থাকো তাহলে তো এই রাজ্যের রাজত্বের উত্তরাধিকারী হতে পারবে না। আর তাই ও তোমাকে শেষ করতে চাইছে। হ্যাঁ হ্যাঁ সানু বাবা, আমি বুঝতে পেরেছি, আমি সব কিছু বুঝতে পেরেছি। রাঘব আমাকে হত্যা করে আমার বাবা মায়ের কাছে আমার জায়গাটা ও নিতে চাইছে। আর আমার বাবা যেন স্ব ইচ্ছায় তাকে সব রাজত্ব এবং রাজপ্রাসাদ দিয়ে দেয়, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি এক্ষুনি যাব, গিয়ে ওই রাঘবকে আমি উচিত শিক্ষা দেব। ওর বেইমানি আমি সবার সামনে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, সেটাই করবে, কিন্তু এখন নয় রাজকুমার। তুমি কিভাবে এখন ওই রাঘবের সাথে মোকাবেলা করবে বলো তো? তুমি যে এখন একটা সামান্য পাখি, আর তাই তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত অবাগী ওই নীল পদ্ম নিয়ে এখানে পৌঁছবে। আর তুমি তোমার আসল রূপে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত যে তুমি কিছুতেই ওর মোকাবেলা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আপনি ঠিকই বলেছেন। আমি আমি অপেক্ষা করব। আর আমি জানি আমার অভাগে খুব তাড়াতাড়ি ওই নীল পদ্ম তুলে নিয়ে আমাকে আমার মনুষ্যরূপ ফিরিয়ে দিবে। আর তারপর আমি রাঘবকে উচিত শিক্ষা দেব। ওদিকে রাঘব চলতে চলতে তার প্রাসাদে পৌঁছে যায়। এই তো এই তো আমি পৌঁছে গিয়েছি। এখন আর আমার কোনো চিন্তা নেই। তোমাকে আমি আমার প্রাসাদের ভেতরে প্রবেশ করাতে পেরেছি। এখন তুমি আমার হাত থেকে আর কিছুতেই পালাতে পারবে না। আর রাজকুমার, তুমি আমার হাতে বন্দি। এ কথা বলে রাঘব পেছন দিকে ঘুরে তাকায়, কিন্তু সেখানে রাজকুমারকে কোথাও দেখতে পায় না। এ কি, রাজকুমার কোথায় গেল? ওকে তো ওকে তো আমি আমার প্রাসাদের ভেতরে দেখতে পাচ্ছি না। কিন্তু ও তো কিছুক্ষণ আগে আমার সাথেই এলো। আর তাছাড়া আমি ভালো করে খেয়াল করে দেখেছিলাম, ও আমার সাথে ছিল। আর তারপর পরই তো আমি রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলাম। তাহলে তাহলে কি রাজকুমার কোনো চালাকি করলো? তাহলে কি ও ইচ্ছে করে এই প্রাসাদে প্রবেশ করেনি? ও কি তাহলে আগে থেকে বুঝতে পেরে গিয়েছে যে আমার পরিকল্পনার কথা? ওর তো এটা তো কিছুতেই বুঝে ওঠার কথা নয়, কারণ আমি তো ওকে কিছুতেই জানাইনি। তাহলে তাহলে কেন কেন আমার সাথে প্রাসাদে এলো না? ইস, সব কিছু আমার হাত থেকে কেন এভাবে বেরিয়ে যাচ্ছে? আর একটু হলেই তো আমি সফলতা অর্জন করে ফেলেছিলাম, অথচ আমি রাজকুমারকে আমার কাছে নিয়ে আসতে ব্যর্থ হয়ে গেলাম। না না, এটা এটা কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই এভাবে রাজকুমারকে আমার হাত থেকে পালিয়ে বাঁচতে দিতে পারি না। ওকে আমি আবার খুঁজে বের করব, আর খুঁজে বের করে ওকে আমি মুহূর্তের মধ্যে হত্যা করে দেব। আর ওকে কোনো সুযোগ আমি দেব না। কিন্তু তার আগে আমাকে এটা জানতে হবে যে ও কি আগে থেকে সব কিছু বুঝতে পেরে গিয়েছিল কিনা। কিন্তু এসব আমি জানবো কি করে? আমাকে আমাকে সব কিছু জানতে হবে। আর তাছাড়া রাজগণক তো এখন আমার হাতে বন্দি আছে। আমি তো চাইলেই রাজগণককে দিয়ে সব কিছু জানতে পারি। তাহলে আর দেরি কেন? রাজগণকের কাছে গিয়ে আমি বরং সব কিছু জানার চেষ্টা করি। রাজকুমার, তুমি যতই ভাবো না কেন, এই রাঘবের হাত থেকে
তুমি পালিয়ে বাঁচবে, কিন্তু আমি তোমাকে বলছি, তোমাকে আমি কখনো কোনো দিনও বাঁচতে দেব না। আমার হাতেই তোমার মৃত্যু হবে, আর এই রাজত্ব সব হবে আমার। দিদি, তুমি কেঁদো না। আমি বুঝতে পারছি তুমি আমার অভাগীকে কোথাও খুঁজে পাচ্ছ না, তাই হয়তো তুমি এভাবে কাঁদছো। আমি জানি দিদি, অভাগীর জন্য তোমার যে বড্ড কষ্ট হচ্ছে, কারণ তুমি আমার অভাগীকে অনেক ভালোবাসো। আর শুধুমাত্র তাই নয়, আমি ওকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু তুমি তুমি ওর গর্ভধারিণী মায়ের থেকেও অনেক বেশি। আর তুমি যদি না থাকতে, তাহলে তো আমি আমার অভাগীকে এত যত্ন করে বড় করে তুলতে পারতাম না। আর তাই তো আমি তোমার কাছে বড্ড ঋণী। এখন পর্যন্ত তুমি আমার অভাগীকে এতটা ভালোবেসে চলেছো। তবে দিদি, তুমি একদম কেঁদো না। আমি আমি আমার অভাগীকে খুঁজে নিয়ে আসবো, আর ওকে তোমার কাছে ফিরিয়ে দেব। তোতা পাখির কোনো কথাই অভাগীর ভালো মা শুনতে পায় না, আর তাই তো সে তোতা পাখিটির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। এই তোতা পাখিটিকে দেখে মনে হচ্ছে ও হয়তো বা বড্ড ক্ষুধার্ত, তাই এভাবে রাতে আমার এই বাড়িতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমি বরং যাই, এই পাখিটার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। এ কি দিদি, তুমি কোথায় যাচ্ছ? যেও না, আমার কথা শোনো। তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না দিদি? যেও না, যেও না, দাঁড়াও বলছি। অভাগীর ভালো মা তোতা পাখির কোনো কথা না শুনে ঘরের ভেতরে চলে যায়, আর কিছুক্ষণ পর কিছু খাবার নিয়ে এসে তার সামনে দেয়। এই নাও তোতা, আমার কাছে তেমন কিছু নেই, শুধুমাত্র এই দুটো ভাতটুকুই রেখেছিলাম। তুমি বরং এই শুকনো ভাতটুকু খেয়ে নিজের ক্ষুধাটাকে নিবারণ করো, আর আমার অভাগীর জন্য প্রার্থনা করো যেন ওকে তাড়াতাড়ি আমি খুঁজে পাই। দিদি, ও দিদি, সত্যি কি তুমি আমার কোনো কথা শুনতে পাচ্ছ না? আমি যে খেতে চাই না, আমি যে ক্ষুধার্ত নই, আমি যে তোমার সাথে কথা বলতে চাইছি। তুমি আমার কথার উত্তর দাও। কি হলো কি, তুমি না খেয়ে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বুঝেছি, এই খাবারটা হয়তো বা তোমার পছন্দ হয়নি, কিন্তু কি করব বলো, আমার যে এর থেকে বেশি কিছু দেবার ক্ষমতা নেই। এবার এবার আমি ঠিক বুঝতে পেরেছি যে আমি যতই কথা বলি না কেন, দিদি আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না। আর তাছাড়া কি করেই বা শুনতে পাবে? ওই শয়তান তন্ত্র বুড়ি তো আমাকে একটি পাখিতে পরিণত করেছে, আর পাখির ভাষা তো একজন মানুষ বুঝতে পারে না। তবে যাই হোক না কেন, আমি তো এখন বুঝতে পেরেছি যে আমার অভাগীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যে করেই হোক, আমার অভাগীকে আমাকে খুঁজে বের করতেই হবে, আর ওকে আমি যে করেই হোক বাড়িতে ফিরিয়ে আনবই। এ কথা বলে তোতা পাখি রূপী রামুর স্ত্রী উড়ে চলে যায় সেখান থেকে। এ কি হলো, পাখিটা তো আমার কোনো কথা না শুনেই চলে গেল, আর খাবারটিও তো খেলো না। ওদিকে মোড়ল গিন্নি আবারও ঘুরে ফিরে তন্ত্রবুড়ির সামনে এসে হাজির হয়। না 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 না, আর পারছি না। আমি যতবার যেই পথেই যাচ্ছি না কেন, বারবার কেন এভাবে তন্ত্রপুরীর আস্তানায় এসে হাজির হয়ে যাচ্ছি? তাহলে কি আমি কোনো গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছি? তাই তো, একবার নয়, দুবার নয়, বারবার আমি একই পথে একই জায়গায় ফিরে আসছি। যতই আমি পথ পরিবর্তন করে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছি না কেন, কিছুতেই তো যেতে পারছি না। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? আর তাছাড়া আমি যেই পথে যাচ্ছিলাম, ওই পথে তো তন্ত্রপুরীর আস্তানায় এসে পৌঁছানোর কথা নয়। তাহলে আমি কি করে এখানে এইভাবে বারবার এসে পৌঁছাচ্ছি? কি হলো কি মোড়ল গিন্নি, তুমি তোমার মনে জমে থাকা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, তাই তো? তুমি নিশ্চয়ই এটা ভাবছো
যে কেন তুমি বারবার আমার এখানে এসে হাজির হয়ে যাচ্ছ। আর এটা তো ভাবাটা স্বাভাবিক, তাই না? আসলে তো তুমি আমার আস্তানা ঠিক অন্য পথ দিয়ে ওই সাত ঘরা মোহর উদ্ধার করার জন্য যাচ্ছিলে, তাই না? আর তুমি তো এই সাত ঘরা মোহরের ভাগও আমাকে কোনোভাবে দিতে চাইছো না। এ কি, এই তন্ত্রপুরী দেখি সব কিছু আগে থেকে জেনে বসে আছে, কিন্তু ও কি করে এসব কিছু জানলো? ওর তো এসব কথা জানার কথা নয়। আর তাছাড়া আমি আজকে রাতেই তো নিজে থেকেই পরিকল্পনা করলাম। তাহলে কি এই সব কিছু এই এই তন্ত্রপুরী আগে থেকেই জানতে পেরে গেছে? না না না, আমার কাছে ব্যাপারটা তো মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে এই তন্ত্রপুরী মনে হয় সারাক্ষণ আমার উপর নজর রাখছিল, আর তাই তো সব কিছু সে জানতে পেরে গেছে। কি ব্যাপার মোড়ল গিন্নি, মনে মনে বুঝি অনেক প্রশ্ন আসছে তোমার? ঠিক আছে, তোমার এত প্রশ্নের উত্তর খোঁজা লাগবে না কষ্ট করে। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। শোনো মোড়ল গিন্নি, আজ পর্যন্ত কেউ আমাকে ঠকাতে পারেনি, আর তুমিও পারবে না। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি যে আমি যদি চাই তাহলে সব কিছু জানতে পারি। আর তাছাড়া তুমি তো খুব ভালো মানুষ নয়, আর তাই আমি এটা আগে থেকেই জানতাম যে তুমি যখন তখন আমাকে ঠকাতে পারো। এজন্য আমি নিজে থেকেই তোমার উপর আগে থেকেই নজর রাখছিলাম। আর তুমি ঠিকই ওই জঙ্গলে পৌঁছে গিয়েছিলে, তবে আমি তোমার উপর শক্তি প্রয়োগ করেছিলাম, যার কারণে ওই জঙ্গল থেকে তুমি ঘুরে ফিরে বারবার আমার সামনে আমার এই আস্তানায় এসে হাজির হচ্ছিলে। আমি না চাইলে তুমি আমার এখান থেকে আর এক পাও নড়তে পারবে না। এ কি, এই তন্ত্রপুরী সব কিছু জেনে গেছে? তার মানে আমি ঠিকই বুঝতে পেরেছি এই তন্ত্রপুরীর হাত থেকে রক্ষা পাওয়াটা এতটা সহজ হবে না। আর তাই যা করার আমাকে ওকে সাথে নিয়েই করতে হবে। কত ভাবলাম যে আমি একা একা ওই সাত করা মোহরের মালিক হব, কিন্তু সেটা আর আমার হলো না। আমি বরং এক কাজ করি, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিই। তাতে করে অন্তত পুরো সাত ঘোড়া মোহরের মালিক হতে না পারলেও অর্ধেকটার মালিক তো আমি হতে পারবো। আর তা না হলে ওই তন্ত্রপুরী তো আমাকে ওই মোহরের কাছে পর্যন্ত যেতে দেবে না। বলছি তন্ত্রপুরী, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনোদিন এমন ভুল করব না, আর তোমাকে ঠকানোর কথা চিন্তাও করব না। আমরা দুজন এবার একসাথে গিয়ে ওই সাত ঘরে মোহর উদ্ধার করে অর্ধেক তোমার আর অর্ধেক আমি নেব। না না না, কিছুতেই না। আমি তোকে ছেড়ে দেব না। আর তুই আমার সাথে বেইমানি করেছিস, আর তাই তোর সেই বেইমানির শাস্তি তোকে ভোগ করতেই হবে। এ কথা বলে তন্ত্রবুড়ি মোড়লগিন্নির উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে মোড়লগিন্নি একটি পাথরের মূর্তিতে পরিণত হয়। এবার ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে এই মোড়লগিন্নির। এবার থাক এখানে, তুই এভাবে মূর্তি হয়ে পড়ে থাক। এখন ওই সাত ঘরা মোহর পুরোটাই আমার হবে, আমার। ভোর হয়ে যায়, ওদিকে ভোর ভোর অবাকের ঘুমও ভেঙে যায়। এই তো ভোর হয়ে গেছে, আর আমার ঘুমটাও ভেঙে গিয়েছে। আর একটু অপেক্ষা করা যাবে না, এক্ষুনি উঠে আমার আবার ওই নীল সরোবরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর তাছাড়া আমি চাই আজকের মধ্যে যে করে হোক ওই নীলপদ্মটাকে তুলে এনে ফিরে আসব। আর তাছাড়া কাল তো আমি অনেকটা পথ চলেছি, আর তাতে করে ওই নীল সরোবরে যাওয়ার পথ আর খুব বেশি একটা দূরে নয়। আর তাই তো আমাকে এখন আরো দ্রুত গতিতে চলতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গিয়ে আমাকে পৌঁছতেই হবে। এ কথা বলে অভাগী তাড়াতাড়ি করে আবার চলতে থাকে, আর বেশ কিছুটা দূর এগিয়ে যেতে থাকে। আর সে অন্য একটি জঙ্গলেও প্রবেশ করে। আর তখনই হঠাৎ করে এক বিকট শব্দ শুনতে পায় সে, আর সাথে সাথে অভাগী সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে। এ কি, এমন বিকট আওয়াজ কোথা থেকে এলো? মনে হচ্ছে আশেপাশে থেকে কেউ এমন বিকট জোরে আওয়াজ করেছে। আর এই বিকট আওয়াজটা স্বাভাবিক কোনো আওয়াজ নয়। আমার তো এই আওয়াজটা শোনার সাথে সাথে আমার শরীরের লোমগুলো কেমন শিউরে উঠেছে। আর আমার মনে হচ্ছে আবার নতুন করে আমি কোনো না কোনো বিপদের ইঙ্গিত পাচ্ছি। তাহলে কি সত্যি সত্যি আমার সামনে আরো বড় কোনো বিপদ ধেয়ে আসতে শুরু করেছে? তাহলে
এখন আমি কি করব? আর আমি কি করেই বা এই বড় বিপদের মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাব? তো বন্ধুরা, তাহলে আবার নতুন করে অভাগী কি বিপদে পড়তে চলেছে সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।